তোমাদের সামনে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। তো এটা হলো ক্লাস 6 এর ভূগোল। তো আজকে তোমাদেরকে যে ক্লাসটা করাবো, মানে যে চ্যাপ্টারটার উপর ক্লাসটা করাবো, সেটা আগে প্রথমে বলে দেওয়া যাক, ঠিক আছে? এই যে এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ তোমরা, এই চ্যাপ্টারটা জল, স্থল আর বাতাস, ঠিক আছে? তো এটা তোমাদের সেকেন্ড এক্সামের সিলেবাস হিসেবে রয়েছে। তো এই চ্যাপ্টারটাতে কি রয়েছে দেখা যাক। বলছে নীল আকাশটার ওপারে কালো আকাশটা সবসময় আছে। দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে রাখে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। তাহলে কি নীল আকাশ, মানে আমরা যে নীল আকাশটা দেখতে পাচ্ছি তার উপর কি রয়েছে, একটা কালো আকাশটা রয়েছে। আচ্ছা, এই নীল আকাশটা কি হয়, ওই কালো আকাশটাকে আড়াল করে রাখছে, ঠিক আছে? নীল আকাশটা কালো আকাশটাকে আড়াল করে রাখছে। আসলে এই পুরো ব্যাপারটা হলো বায়ুর স্তর। বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। মানে আমরা তো দেখি রাস্তায় ধুলো, এটা সেটা, এগুলো কি হয়, এগুলো বাতাসে মানে হাওয়ার মধ্যে কিন্তু ভেসে ভেসে বেরোয়। তারপর এগুলো কি হয়, দিনের বেলায় এগুলো সূর্যের আলোতে গিয়ে ধাক্কা খায়, খেয়ে 7টা রঙে, তোমরা রামধনু সবাই দেখেছো, বৃষ্টির পর রামধনুতে, সেই রামধনু অর্থাৎ 7টা রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। তাহলে ব্যাপারটা বুঝলে আকাশকে কেন নীল দেখায়? আমরা কিন্তু দিনের বেলায় সবসময় নীল আকাশ দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ওর ভেতরে একটা কালো আকাশ আছে, যে আকাশটাকে ওই নীল আকাশ ঢেকে রেখেছে, ঠিক আছে? একটু বাইরে নয়েজ আসছে, তার জন্য সরি। চলো আমরা আমাদের ক্লাস করি। তো এইটা অ্যাকচুয়ালি একটা বায়ুর স্তর। এই যে ধুলো কণা, এগুলো কি হয়, দিনের বেলায় সূর্যের আলোতে ভেঙে যায়, ভেঙে গিয়ে 7টা রঙে বিচ্ছুরিত হয়। এই 7টা রঙের মধ্যে নীল রংটাকে বেশি দেখায়। এই জন্য আমরা দিনের বেলায় আকাশকে কি দেখতে পাই, নীল দেখতে পাই। তারপর বলছে দেখো বায়ুমণ্ডল, আমরা যতক্ষণ এটা সম্পর্কে বললাম, এবার আমরা জানবো বায়ুমণ্ডল কি। পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তর হলো বায়ুমণ্ডল। এই যে আমাদের যে গোলাকার পৃথিবী, এই পৃথিবীর গায়ে, মানে এই পৃথিবীর গায়ে হচ্ছে চাদরের মতো, যেরকম আমাদের গায়ে চাদরের মতো লেগে থাকে, ওরকম ভাবে চাদরের মতো যেটা লেগে আছে সেটাকেই বলা হয় বায়ুর স্তর বা বায়ুমণ্ডল। পৃথিবী সৃষ্টির সময়ে কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে আটকে পড়ে। পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল ঠিক সেই সময় কিছু গ্যাস পৃথিবীর আর কি আকর্ষণে পৃথিবীর পৃথিবীর তো একটা আকর্ষণ আছে, সবকিছুর একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ থাকে, সেই আকর্ষণে কিন্তু আটকে পড়ে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও 97 বাতাসই আছে ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিমির মধ্যে। মানে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি দূরে বাতাসের অস্তিত্ব, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 27 কিমির মধ্যে রয়েছে। আচ্ছা, এই যে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বললাম, এই বায়ুমণ্ডলের কিন্তু কয়েকটা ভাগ আছে, স্তর আছে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ স্তর আছে। তো প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে প্রথম স্তরটার নাম কি, ট্রপোস্ফিয়ার। আর এটা ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত, 16 কিমি পর্যন্ত। ভূপৃষ্ঠ কোনটা, আমরা যেটাতে থাকি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ। সেই ভূপৃষ্ঠ থেকে বায়ুর এই স্তরটা অর্থাৎ ট্রপোস্ফিয়ার কত কিমি দূরে রয়েছে না, 16 কিমি দূরে রয়েছে। এই বায়ুর স্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। তাহলে এইটা যেহেতু একদম ভূপৃষ্ঠ সংলগ্ন, মানে ধরো ভূপৃষ্ঠ আর এটা এইভাবে এখানে রয়েছে, তাহলে অবভিয়াসলি ভূপৃষ্ঠের ধুলো কণাগুলো কিন্তু এই স্তরের মধ্যে থাকে। তাই এই স্তরে যেহেতু ধুলো কণা এগুলো থাকে, এই জন্য এই স্তরে কিন্তু মেঘ, বৃষ্টি, ঝড় বৃষ্টি এগুলো হয়। আচ্ছা, এর পরে মানে এই যে আমাদের দেখাই আমি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তর, এর পরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, এই স্তরটা অনেক শান্ত, মানে এর আগের স্তরটা যেমন অশান্ত অর্থাৎ ঝড় বৃষ্টি মেঘ এগুলো তো থাকে, সিমিলারলি এর পরের স্তরটা কিন্তু অনেক শান্ত। এই স্তরে এই জন্য জেট প্লেন চলে। জেট প্লেন মানে
এরোপ্লেনগুলো কিন্তু এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে। সূর্য থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসে, একটু স্লিপ অফ টাং হয়ে গেছে, সূর্য থেকে মানে এই যে আমরা যে দুপুরবেলায় গরমের দিনে দুপুর 12টার দিকে যে আমরা বেরোই যাবো, তখন সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসছে, সেই রশ্মিটা যদি আমাদের ত্বকে এসে পড়ে না, তাহলে কিন্তু আমাদের ত্বকের জন্য সেটা ভীষণ ক্ষতিকর। সেই রশ্মিটাকে কে আটকে দিচ্ছে? এই যে বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, যেটা এই যে বায়ুর যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, এই স্তরটা কিন্তু ওই অতিবেগুনি রশ্মিটাকে আটকে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের ত্বকের যে সমস্যা, অর্থাৎ ত্বকের ক্যান্সার, সেটা কিন্তু আটকে যাচ্ছে। আচ্ছা, এর পরের স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরে সেরকম একটা কিছু নেই। তারপর রয়েছে থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম আয়োনোস্ফিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বায়ুমণ্ডলের কোন স্তরে গিয়ে আকাশকে কালো দেখায়। বায়ুমণ্ডলের যে স্তরে গিয়ে আকাশকে কালো দেখায় সেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে গিয়ে আকাশকে কালো দেখায়? বায়ুমণ্ডলের যে স্তরে গিয়ে আকাশকে কালো দেখায় সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের আরেকটি নাম কি? আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে কি আছে? থার্মোস্ফিয়ারের পরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরের স্তরটা কি? সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এবার বলছে বায়ুমণ্ডল না থাকলে কি ক্ষতি হতো? পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই কি বাঁচতে পারতো? এটা তো সিম্পল, যে বায়ুমণ্ডল যদি না থাকতো, অর্থাৎ বায়ু যদি না থাকতো, তাহলে আমরা বাঁচতে পারতাম? সামান্য ঘরের দরজা জানলা অফ করে ফ্যান অফ করে দিলে আমাদের অবস্থা খারাপ। তো সেক্ষেত্রে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমাদের বাঁচাটা ভীষণ কঠিন হয়ে যেত। আচ্ছা, আর কি কি সমস্যা হতো? সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। অর্থাৎ এই বায়ুমণ্ডলটা না থাকলে কি হতো? সূর্যাস্তের পর ভীষণ ঠান্ডা, আবার যখন সূর্য উঠছে তখন ভীষণ গরম। এর ফলে মানুষ অটোমেটিক মারা যেত, একবার গরম একবার ঠান্ডা এরকম হতো। তাই বায়ুমণ্ডল কিন্তু প্রয়োজন। প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। তাহলে প্রতিদিন কত উল্কা আসে? 10,000 কোটি উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, আর বায়ুমণ্ডলের সাথে ঘষা খেয়ে কি হয়? সেগুলো কিন্তু জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে যদি তোমরা আরো কিছু জানো সেটা অবশ্যই লিখে ফেলো। এবার বলছে বিশ্বভরা প্রাণ। মহাবিশ্বে অসংখ্য গ্রহ, তারার মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী আমাদের বাসভূমি। মহাবিশ্বে 8টা গ্রহ আছে, তার মধ্যে সব থেকে সুন্দর যেটা মানে সুজলা সুফলা শস্য শ্যামলা, অর্থাৎ গাছ মানে যেটা কি প্রাণ আছে, সেটা কিন্তু আমাদের এই পৃথিবী বা ধরাভূমি। পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতো ছিল না। প্রায় 460 কোটি বছর আগে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। মানে পৃথিবীর যে সময়টা সৃষ্টি হয়েছে সেই সময় কিন্তু পৃথিবী এরকম ছিল না। সেই সময় পৃথিবী ছিল কি? একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড মাত্র। জল, স্থল, বায়ুমণ্ডল কিছুই ছিল না। ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। সেই সময় পৃথিবীতে আজকে জল বলো, স্থল বলো, বায়ুমণ্ডল বলো, কিচ্ছু ছিল না। আস্তে আস্তে তাপ বিকিরণের মধ্যে দিয়ে পৃথিবী কিন্তু এই আজকের এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে ভাসতে থাকে। সবকিছুর একটা আকর্ষণ আছে, আমি আগেই বলেছি। হয় না, আমরা সুন্দর খাবারের আকর্ষণে যেমন তার চারপাশে ঘুরঘুর করে, এরকম পৃথিবীর আকর্ষণে তার প্রতিটা জিনিস কিন্তু তার চারপাশে ঘুরতো। পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে, মানে পৃথিবীর আকর্ষণে গ্যাস আর জলীয় বাষ্প চারপাশ দিয়ে ঘুরতো, সেটাই কিন্তু একটা সময় একটা কঠিন আস্তরণ তৈরি করে। কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতে থেকে যায়। আমাদের পৃথিবীর গল্পটা ঠিক এরকম, অর্থাৎ এইভাবেই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আজকে জানলাম কি? বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে আর আমাদের এই পৃথিবী সম্পর্কে।
ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের জলচক্র সম্পর্কে পড়াবো। ওটা দারুণ একটা ইন্টারেস্টিং ক্লাস, খুব ছোট্ট একটা মানে খুব ছোট্ট লেন্থের একটা ভিডিও হবে, তো তোমরা ক্লাসটি দেখো। আর আজকে তোমাদের এই জিওগ্রাফি ক্লাসের বায়ুমণ্ডল আর পৃথিবী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যারা ক্লাস 6-এ পড়ে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি পেতে চাও তাহলে সেদিনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে একটি লাইক দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।